আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান মোল্লা। আমি কিছুদিন আগে আমার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আমি ইনফর্ম করেছিলাম যে আমি মাইক্রোসফটের AZ900 এজুর ফান্ডামেন্টাল এবং AZ104 এজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট কোর্সটা আমি ফ্রি করাবো। তবে সেই পোস্টের মধ্যে আমি আসলে সত্যিকার অর্থে আশানুরূপ ওইরকম কোনো ফিডব্যাক পাইনি। অনেকেই কমেন্ট করেছেন যে তারা ইন্টারেস্টেড। তো অ্যাকচুয়ালি আমার তাদের জন্যই করা এই কোর্সটা। যেহেতু আমি ওইরকম ভাবে ফিডব্যাক পাইনি, তো আমি এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমি ফেসবুকের মধ্যে আমি আপলোড দিব। তো যারা নাকি আমার এখানে কমেন্টস করেছিলেন ইন্টারেস্টেড, তারা আমার এই কোর্সগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এবং যদি এই কোর্স থেকে কোনো কোশ্চেন হয়, আপনাদের এই ভিডিও টিউটোরিয়াল গুলো থেকে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, আপনারা কমেন্ট বক্সের মধ্যে কোশ্চেন গুলো করবেন। আমি কোশ্চেন গুলো নিয়ে 2-3টা লেকচার শেষ হলে তখন কোশ্চেন গুলো নিয়ে আমি আবার আরেকটা ভিডিও টপিক করব, ভিডিও ক্রিয়েট করব। তো এখন আমি এই কোর্সের মধ্যে আমি মাইক্রোসফটের সলিউশন আর্কিটেক্ট পর্যন্ত, আর্কিটেক্ট এক্সপার্ট পর্যন্ত আমি করাবো। এর মধ্যে ফান্ডামেন্টাল, এজুর অ্যাডমিনিস্ট্রেটর এবং ডিজাইনিং মাইক্রোসফট এজুর ইনফ্রাস্ট্রাকচার সলিউশন, এই 3টা পার্টে থাকবে। 3টা এক্সাম থাকবে এর মধ্যে। তো একেবারে প্রথম থেকে আমি শুরু করব, ফান্ডামেন্টাল থেকে আমি শুরু করব। ইনশাআল্লাহ যারা নাকি ক্লাউডের মধ্যে নতুন কাজ করবেন তাদের জন্য তো খুবই ভালো হবে, সুবিধা হবে। এবং যারা নাকি জানেন ক্লাউডে কাজ করছেন তাদের জন্য সলিউশন আর্কিটেক্ট পর্যন্ত কমপ্লিট করলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। তো আমি প্রথমে মাইক্রোসফট এজুরের আমি সার্টিফিকেশন পার্টটা আমি দেখাচ্ছি, যে মাইক্রোসফট এজুরের মধ্যে যে সার্টিফিকেশন পার্ট আছে সেই পার্টটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে ফান্ডামেন্টালে হচ্ছে আপনার AZ900, DP900, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে আপনার AI900। তো ফান্ডামেন্টালটা ওইরকম ভাবে ম্যান্ডেটরি না, কিন্তু আপনি দেখা গেছে যে আপনি যদি অ্যাসোসিয়েট কোর্স গুলো করেন, অ্যাসোসিয়েটেড কোর্সের সাথে আপনার ফান্ডামেন্টাল গুলো এমনিতেও চলে আসে। কারণ আপনার ফান্ডামেন্টাল ছাড়া আপনার ওই কোর্স গুলো আসলে শুরু করলে যারা নাকি নতুন থাকবেন তাদের জন্য প্রবলেম হবে। অ্যাসোসিয়েটের মধ্যে হচ্ছে আপনার AZ203, AZ104, AZ500, এরকম DP203, DP300, আপনার এই জিনিসগুলো, এই কোর্সগুলো আছে। আর এক্সপার্টের মধ্যে হচ্ছে আপনার এজুর ডেভঅপস ইঞ্জিনিয়ার এবং এজুর সলিউশন আর্কিটেক্ট। তো আমরা যে পার্টটা ফলো করব সেটা হচ্ছে AZ900, AZ104, AZ305, তো সলিউশন আর্কিটেক্ট পর্যন্ত। এর মধ্যে AZ500টা সিকিউরিটির, তো এটা আপনি করতে পারেন, তবে এই জিনিসটা না করলেও চলে, কারণ এর মধ্যে আমরা সিকিউরিটি নিয়ে আমরা আলাদা কোর্স চালু করব ইনশাল্লাহ। তো ওটা ওটা থাকবে হচ্ছে মাইক্রোসফটের সিকিউরিটির SC200, 300, SC100, সেগুলোর উপরে। তো আমরা এখন হচ্ছে AZ900, AZ104 এবং AZ305। এখন আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার AZ104, AZ900 এই জিনিসগুলো আপনার খুবই জরুরি। এজুরের পোর্টালের জন্য আপনার AZ900, AZ104 এই দুটা আপনার কোর্স খুবই জরুরি। আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হন, বা আপনি যদি সলিউশন আর্কিটেক্ট হতে চান, আপনি ডেভেলপার ইন্ডে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই AZ104টা এবং AZ900টা আপনার জন্য খুবই দরকারি। আমরা AZ900, AZ104, AZ305 এই 3টা টপিক নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে রোলগুলা সলিউশন আর্কিটেক্টের হচ্ছে AZ104, AZ900, AZ104, AZ500, AZ305। এই পার্টটা হচ্ছে আপনার সলিউশন আর্কিটেক্টের। এর মধ্যে AZ500টা আপনি না করলেও চলবে। এর মধ্যে AZ104 বা AZ305 এর মধ্যে AZ500 এর অনেক কিছু চলে আসবে। এছাড়া মাইক্রোসফটের সিকিউরিটির জন্য আমরা SC200, SC300, ওইটার সম্পূর্ণ আলাদা একটা পার্টি আছে, সেই পার্টি আমরা কাজ করব। সেটা মাইক্রোসফটের এজুর বলেন, সেটা মাইক্রোসফট 365 বলেন, সেই সিকিউরিটি নিয়ে আমরা কাজ করব পরবর্তী কোর্সে। এরকম ডাটা সায়েন্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটাবেস অ্যাডমিন, ডেভেলপার, ডেভঅপস, সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি এই এই যতগুলো আপনার রোল আছে প্রত্যেকটা রোলের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে AZ900টা মোটামুটি একটা সফটওয়্যার মধ্যে আছে, কারণ AZ900টা আপনার সফটওয়্যার মধ্যে জানাটা আপনার জন্য খুবই জরুরি। এবং AZ104 এই ফান্ডামেন্টালটাও, অ্যাডমিনিস্ট্রেটরটাও আপনার জানা জরুরি আপনি পোর্টাল চালানোর জন্য। এই জন্য এই দুইটা কোর্স দেখবেন যে আপনার ম্যাক্সিমাম রোলের সাথেই এই দুইটা আপনার টপিক আছে। তো আমরা সবকিছু ক্লাউডের জার্নি শুরু করার আগে আমরা একটু আলোচনা করব
প্রথম দিকে আলোচনা থাকবে, তারপর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল কাজও করব। তো আলোচনার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা আসলে বর্তমানে অনেক জায়গার মধ্যে এখনো এই সিস্টেম চলছে, আবার আমরা অতীতে অনেক কোম্পানিতে এই জিনিসগুলো আমরা ফলো করতাম, যেটা হচ্ছে নাকি আমাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য আমরা আলাদা আলাদা সার্ভার ব্যবহার করতাম, যেটা নাকি আমাদের পাস্ট ডাটা সেন্টারের মধ্যে যে কিরকম যে আমাদের ডিএনএস এর জন্য আলাদা সার্ভার ইউজ করতাম, আমরা ওয়েবসাইটের জন্য আলাদা সার্ভার, আমরা ফাইলের জন্য আলাদা সার্ভার, আমরা ফায়ারওয়ালের জন্য আলাদাভাবে ব্যবহার করতাম, আমরা যদি আইপি ফোন ইউজ করতাম আমরা মেল সার্ভিসের জন্য। হুম, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ফিজিক্যাল সার্ভার ইউজ করতাম প্রত্যেকটা সার্ভিসের জন্য। এটা একেবারে সব কোম্পানিতে, এখনো অনেক কোম্পানিতে এই জিনিসটা প্রচলিত আছে যে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা সার্ভার। তো এই কনসেপ্টটাই দূর করার জন্য একটা পর্যায়ে সার্ভারের ইউটিলাইজেশন ঠিক রাখার জন্য, যে সার্ভার যেন ঠিক মতো ইউটিলাইজ করা যায়, সেই জন্য আপনার ভার্চুয়ালের হাইপারভাইজার পদ্ধতি আসলো, যেটা হচ্ছে যে ফিজিক্যাল সার্ভার, আপনি একটা ফিজিক্যাল সার্ভার কিনবেন যে সার্ভারের মধ্যে নাকি আপনার র্যাম থাকবে একটু বেশি, তারপরে হচ্ছে আপনার প্রসেসরের যে কোর থাকবে সেই কোর গুলাকে সঠিক ইউটিলাইজেশনের জন্য আপনার কোনো মেশিনে আপনার র্যাম দরকার হচ্ছে 128 জিবি বা 64 জিবি, আপনার কোর দেখা গেছে যে প্রসেসরের কোর 8 কোর হলেও চলে, কিন্তু আপনি যে সার্ভারটা কিনেছেন সেখানে 64 কোরের সার্ভার, তো বাকি কোরগুলো কিন্তু আপনার পড়ে থাকছে। সেই জন্য আপনি বাকি কোরগুলোকে সঠিকভাবে ব্যবহারের জন্য আপনার এই হাইপারভাইজার সিস্টেমের মাধ্যমে একটা ফিজিক্যাল সার্ভারে যদি আপনি র্যামটা তখন বাড়িয়ে নেন, সেই ক্ষেত্রে আপনি একটা সার্ভারের মধ্যে একই পাওয়ার কনজাম্পশনের মধ্যে একই রিসোর্স একই পাওয়ার ব্যবহার হবে। শুধু আপনি র্যামটা যদি বাড়িয়ে নেন তাহলে আপনি হাইপারভাইজার দিয়ে ভার্চুয়ালাইজেশনের যে ল্যাবটা সেই হাইপারভাইজার দিয়ে আপনি একটা ফিজিক্যাল সার্ভারের মধ্যে আপনি একাধিক সার্ভিস চালাতে পারছেন। সেই ক্ষেত্রে আপনি মেল সার্ভিস চালাতে পারেন, অ্যাপ সার্ভিস চালাতে পারেন একাধিক, তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস চালাতে পারেন, অথবা অন্যান্য আপনার যেই সব সার্ভিস আপনার কোম্পানিতে চলে একটা ফিজিক্যাল সার্ভারের মধ্যে আপনি একাধিক সার্ভিস চালাতে পারেন। সেই জন্য আপনার এই হাইপারভাইজারের পদ্ধতিটা এসেছে। এই হাইপারভাইজারের মধ্যে আপনার ভিএমওয়্যার ছিল, ভিএমওয়্যার আছে, তারপরে হচ্ছে আপনার মাইক্রোসফটের হাইপার-ভি, উইন্ডোজ সার্ভারের মধ্যে হাইপার-ভি আছে, সেগুলো আবার মাইক্রোসফটেরটা আবার প্রত্যেকটারই আপনার লাইসেন্সিং এর ব্যাপার আছে, সেগুলো আলাদা একটা টপিক, ওগুলো নিয়ে আমরা প্রয়োজন বোধে আমরা আলাদা টিউটোরিয়াল করব লাইসেন্সিং এর উপরে। মাইক্রোসফটের লাইসেন্সিং হচ্ছে কোরের উপর নির্ভর করে, সেটা ভিএমওয়্যার এর লাইসেন্সিং এরও, ভিএমওয়্যার এর লাইসেন্সিং কোর প্লাস স্টোরেজ এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মাইক্রোসফটের আবার আপনার হাইপারভাইজারের উপরে আপনি কমপ্লায়েন্স অনুযায়ী কতটা ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উইন্ডোজের ভার্সনের উপর, সেটা কি ডাটা সেন্টার না আপনার স্ট্যান্ডার্ড সেগুলোর উপরে ডিপেন্ড করে। তো আমরা হাইপারভাইজারটা হচ্ছে একটা ভার্চুয়ালাইজেশন লেয়ার, সেই ভার্চুয়ালাইজেশন লেয়ারটা যদি আমরা ফিজিক্যাল সার্ভারের মধ্যে ইনস্টল করি, সেই ক্ষেত্রে আমরা একটা ফিজিক্যাল সার্ভারের ভিতরেই আমরা একাধিক সার্ভার আমরা চালাতে পারবো, যেটা নাকি হয়তো এখনো অনেক কোম্পানিতে আপনাদের চলছে। আপনারা হয়তো অনেক অবগত আছেন জিনিসটা নিয়ে। সেগুলো হচ্ছে ওই হাইপারভাইজারের মধ্যে যে সার্ভারগুলো আমরা দিব হাইপারভাইজারের উপর, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিন। আমরা যদি ভার্চুয়ালাইজেশনে না যাই, আমরা ক্লাউডে যদি না যাই, আমরা যদি ফিজিক্যালি ডাটা সেন্টারের মধ্যে থাকি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের হাই আপফ্রন্ট কস্ট আসবে। যেমন ধরেন আমাদের লোকের ক্ষেত্রে আমাদের দরকার আছে, হার্ডওয়্যার মেনটেন্যান্সের জন্য আমাদের লোকের দরকার আছে, আমাদের নেটওয়ার্কিং এর মেনটেন্যান্সের জন্য লোকের দরকার আছে, আমাদের প্রত্যেকটা সার্ভারের জন্য আমাদের ইউপিএস বা ইলেকট্রিসিটির কস্ট আছে, আমরা ইউপিএস কিন্তু আবার আমাদের এগুলোর জন্য ব্যাকআপ রাখতে হবে, আমাদের ডাটা সেন্টারের জন্য, আমাদের সার্ভার হোস্ট করার জন্য, আমাদের সার্ভারের জন্য আহ আমাদের স্পেস লাগবে। এইরকম অনেক আমাদের নেটওয়ার্কের বিশাল এক ইনফ্রাস্ট্রাকচার লাগবে। তারপরে তো আমরা তো ক্লাউড থেকে আমরা যে টিয়ার 4 এর যে ফেসিলিটি পাই সেটা তো আমাদের এখানে করতে গেলে তো মানে বিশাল বিশাল আয়োজন। তো সেটা হচ্ছে আপনার অন প্রিমিসিস এর সার্ভারের সাথে আপনি ক্লাউডের একটা সার্ভারের সাথে আপনি ভাবে তুলনাই করাটা টাফ ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি নর্মালি অর্গানাইজেশন গুলোতে আমাদের টিয়ার 1 বা টিয়ার 2 সর্বোচ্চ আমাদের করতে পারি আমরা বা করি, আর টিয়ার 1ই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ক্লাউড ইউজ করলে আমরা টিয়ার 4 ডাটা সেন্টার পাচ্ছি। তো এটার সাথে আসলে অনেক অনেক ব্যবধান, আপনি সবকিছুর সাথে এটা টাকা দিয়ে আপনি মিলাতে পারবেন না। যে নর্মালি যদি আপনি সাদা চোখে দেখেন যে আমি একটা সার্ভার কিনবো, সার্ভারের কস্ট এত, আমার ভিএম এর কস্ট এত পড়ছে বা আমার স্টোরেজের কস্ট এত পড়ছে, সেটা আসলে এভাবে মিলানো যাবে না। কারণ কারণ হচ্ছে যে
আমরা কি বলে যে টিয়ার 4 ডাটা সেন্টার আর টিয়ার 1 ডাটা সেন্টারের সাথে আসলে এটা ম্যাচ করবে না। ক্লাউড প্রোভাইডাররা মূলত আপনার শেয়ার্ড রিসোর্স দেয়। শেয়ার্ড রিসোর্স বলতে হচ্ছে এটা শেয়ার্ড রিসোর্স দেয়, আবার ডেডিকেটেড রিসোর্সও দেয়। এটা আপনি কিভাবে নেবেন সেটার উপর ডিপেন্ড করে। আহ, যেমন ধরেন আপনার বিভিন্ন কোম্পানি, আপনার গ্রুপ অফ কোম্পানি হতে পারে, ব্যাংক হতে পারে, আপনার কোনো ফাইন্যান্স কোম্পানি হতে পারে, কোনো লিজিং কোম্পানি হতে পারে, বা যে কোনো ছোটখাটো কোম্পানি হতে পারে। ক্লাউড প্রোভাইডার থেকে সে ভিএম নিতে পারে, ভার্চুয়াল মেশিন, সে ডাটাবেস ভাড়া নিতে পারে, সে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস ইউজ করতে পারে। হ্যাঁ, বিভিন্নভাবে সে রিসোর্সটাকে শেয়ার রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারে। সেই জন্য তার কষ্ট কিছুটা কমে আসবে শেয়ার রিসোর্স ইউজ করলে। এছাড়া ডেডিকেটেড রিসোর্স ইউজ করা যায়, সেগুলো আমরা আলাদা আলাদাভাবে আমরা পরবর্তী আমাদের লেকচার গুলোর মধ্যে দেখব। তো মূলত ক্লাউড প্রোভাইডাররা শেয়ার রিসোর্স হিসেবে ব্যবহার করে ইউজাররা ক্লাউডের রিসোর্স গুলাকে। তবে এরকম না যে আমি যে রিসোর্সটা ইউজ করছি, ধরেন আমি একটা অফিস 365 এর মেল আইডি ইউজ করছি, অথবা আমি গুগলের জি সুটের জিমেল একটা ইউজ করছি, ওই মেলটা অন্য কেউ ইউজ করে, এইরকম না। জিনিসটা হচ্ছে যে ওই জায়গার মধ্যে হয়তো আরো হাই কনফিগারের যে সার্ভার আছে, সেই সার্ভার থেকে আমি নিচ্ছি হচ্ছে 8 জিবি র্যামের 4 কোরের একটা ভিএম নিচ্ছি। তো সেটার জন্য অবশ্যই আমাকে কোনো ফিজিক্যাল মেশিন দিবে না। সেটার জন্য আমাকে ওই একটা ফিজিক্যাল মেশিন থেকে ওইখান থেকে আরো 5 জনকে দিয়েছে, সেইখান থেকে আমি আবার একটা ভিএম পাবো। জিনিসটা এরকম। সেই জন্য এখানে শেয়ার রিসোর্স বলা হচ্ছে। পাবলিক কস্ট, হাউ মাচ ডাজ দ্য পাবলিক ক্লাউড কস্ট? পাবলিক ক্লাউড কস্ট আপনার এটা বিল্ড হয় অন ডিমান্ডের উপরে। আপনি বাই মিনিটও করতে পারেন, বাই আওয়ারে হতে পারে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রিসোর্স আপনি যখন প্রয়োজন হয় তখন আপনি রিসোর্সটা তৈরি করলে ওটার উপর বিল হওয়া শুরু হবে। যখন আপনি রিসোর্সটা বন্ধ করে দিবেন তখন ওটার মধ্যে পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি পেমেন্ট দিবেন, যখন ব্যবহার করবেন না তখন আপনি পেমেন্ট দিবেন না। অ্যাকচুয়ালি এটা একটা নিয়ম। কিন্তু আপনি এছাড়াও আপনি 2 বছর, 3 বছরের জন্য, 1 বছরের জন্য আপনি বুক করে রাখতে পারেন যে না আমি, তখন আপনার কস্টিংটাও কমে আসবে। এই কস্টিং এর উপরে বিভিন্ন টপিক আসবে আমাদের, যে কস্টিংটা কিভাবে হিসাব করে। তবে এটা মূলত হচ্ছে মিনিটে আওয়ারে হিসাব হয়। তো সেই হিসাবের উপর ভিত্তি করে আমরা ক্লাউডের কম্পিউটিং এর আমরা খরচের হিসাবটা করে থাকি। এছাড়া অর্গানাইজেশনের উপরে আপনার বিভিন্ন যে কস্ট আছে সেটার মধ্যে আপনার খরচ আপনার দুই ভাগে করা যায়, সে দুই ভাগে ভাগ করা হয় মূলত। একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, অপেক্স, একটা হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো আমরা অপেক্স এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালের মধ্যে আলাপ করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। এই থিওরিটিক্যাল ক্লাসগুলোর পরে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি শুরু করবো, এবং প্র্যাকটিক্যাল যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন সেই ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করে দিব। ধন্যবাদ সবাইকে আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য। এবং সবাই আমার পেজের মধ্যে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভবিষ্যতে ভালো হবে, এবং ভালো ভালো জিনিস পাবেন আমার থেকে ইনশাআল্লাহ। চেষ্টা করবো আপনাদের সবসময় আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।